Hello and welcome to Secondary to Civil Service YouTube channel. এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে a series of videos will be uploaded time to time for English learning. আমরা যে বিষয়গুলি আলোচনা করব সেই আইটেমগুলি হলো কম্প্রিহেনশন, ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড রাইটিং স্কিল। এই ভিডিওগুলি যেসব পরীক্ষার জন্য হেল্পফুল হবে সেই পরীক্ষাগুলি হলো পিএসসি ক্লার্কশিপ মেন, আইসিডিএস মেন, মিসেলেনিয়াস মেন, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ মেন এবং আরও অন্যান্য পরীক্ষার জন্য। যেহেতু আমাদের সামনেই পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 অর্থাৎ মেন এক্সাম রয়েছে, আমরা এই পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামকে লক্ষ্য করেই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো এই পিএসসির মেন এক্সামের সিরিজ শুরু করার আগে আমরা পিএসসি ক্লার্কশিপ এক্সামের কিছু তথ্য জেনে নিই। এই পরীক্ষার যে ডেট অর্থাৎ পার্ট 2 ডেট ঘোষণা করা হয়েছে 6 ডিসেম্বর 2020। এই পরীক্ষায় অর্থাৎ পার্ট 1 এর জন্য অ্যাপিয়ার হয়েছিল 7,50,000। যারা পার্ট 2 অর্থাৎ মেনের জন্য কোয়ালিফাই করেছিল সেই সংখ্যাটা হচ্ছে 66,491, যা মূল ক্যান্ডিডেটের 8.86%। কাট অফের কোথায় আসি? কাট অফ আনরিজার্ভড 65, ওবিসি এ 43, ওবিসি বি 56.33, এসসি 48.67। পিএসসি তার এফএকিউতে জানিয়েছে টোটাল ভ্যাকেন্সি 7227, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে 2971, ওবিসি এতে আছে 716, ওবিসি বিতে আছে 505 এবং এসসি আছে 1406। পিএসসি তার এফএকিউতে আরও জানিয়েছিল যে 10 জন পার ক্যান্ডিডেট হিসাবে পার্ট 2 এক্সামে ডাকা হয়েছে, কিন্তু যদি আমরা অরিজিনালি এটা পার্সেন্টেজ করি 10.86% দাঁড়াচ্ছে। এবার আমি আসি এই পরীক্ষার সিলেবাসে। এই পরীক্ষার সিলেবাস যেটা আছে সেটা বেঙ্গলি ডেসক্রিপটিভ এবং ইংলিশ ডেসক্রিপটিভ এই দুটো পার্টে রয়েছে। টোটাল নাম্বার বেঙ্গলির জন্য 50, ইংলিশের জন্য 50, টোটাল 100। যে যে বিষয়গুলো থাকবে, বেঙ্গলিতে রয়েছে পি, টি, আর, প্রি ফর প্রেসিজ, যার বাংলা অর্থ সারাংশ, সারমর্ম বা ভাবার্থ, টি ফর ট্রান্সলেশন অনুবাদ, আর ফর রিপোর্ট প্রতিবেদন। ঠিক একইভাবে ইংলিশের সিলেবাসে রয়েছে পি, টি, আর, পি ফর প্রেসিজ, টি ফর ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, আর ফর রিপোর্ট প্রতিবেদন। নাম্বার অ্যালটেড প্রেসির জন্য 15, ট্রান্সলেশনের জন্য 15, রিপোর্টের জন্য 20। ঠিক একইভাবে ইংলিশে প্রেসির জন্য 15, ট্রান্সলেশনের জন্য 15 এবং রিপোর্টের জন্য 20। টোটাল 6টি আইটেম। টাইম অ্যালটেড রয়েছে আমাদের 60 মিনিট। এই 60 মিনিটকে আমরা কিভাবে ইউটিলাইজ করব তার জন্য আমাদের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, যেগুলোকে আমরা মেনে চলব। ডুজ কি করব? যেহেতু আমাদের বাংলাটা মাতৃভাষা এবং বাংলা আমরা অনেকটাই সড়গড়, তাই প্রথমে আমরা বেঙ্গলি পোর্শনটা শুরু করব। বেঙ্গলির কোন পোর্শনটা? না, বেঙ্গলির ট্রান্সলেশনটা, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি। এটা আমাদের কাছে খুবই সহজ, এটা দিয়ে শুরু করব এবং এটার জন্য আমরা টাইম অ্যালোটেড করব 7 মিনিট। এরপরে চলে আসবো আমরা প্রেসিজ, সারমর্ম বা ভাবার্থ। এটাকে লিখতে কম হলেও কিন্তু একটু ভাবতে হবে, তাই এটার জন্য আমরা টাইম অ্যালট করব 8 মিনিট, 7, 8, 15 মিনিট এবং রিপোর্ট অর্থাৎ প্রতিবেদনের জন্য
10 মিনিট, 25 মিনিট। এবার আমরা ইংলিশে আছি, ঠিক একইভাবে ইংলিশে শুরু করব আমরা রিপোর্ট দিয়ে, এটাতে দেবো আমরা 12 মিনিট। প্রেসিজ সারমর্ম, এটাও ভাবতে হবে, তারপরে লিখতে হবে, এটার জন্য দেবো আমরা 8 মিনিট, এবং টি ট্রান্সলেশনের জন্য 10 মিনিট। টোটাল আমাদের টাইম স্পেন্ড হয়ে যাচ্ছে 30 প্লাস 25, আর যে বাদ বাকি 5 মিনিট রয়ে যাচ্ছে সেটা আমাদের সিগনেচার আরও অন্যান্য কিছুর জন্য। এই হলো আমাদের ডুজ। ডোন্টস কি করব না, আমরা কোনো মতেই এই 6টা বিষয়ের কোনো একটিকে ছেড়ে আসব না। এই 6টি আইটেমকেই আমাদেরকে কভার করে আসতে হবে, এবং যথাসম্ভব আমাদের বেস্টটা আমরা দেবো যাতে 70 থেকে 80% স্কোর করতে পারি। দ্বিতীয়ত, আমরা সিরিয়াল ওয়াইজ লেখার চেষ্টা করব। ধরো 1, 2, 3 হাঁপাঝাটলি করবো না, দরকার হয় প্রয়োজন মতো আমরা স্পেসটা ছেড়ে অ্যান্সার স্ক্রিপ্টটা করব। এবার আমরা আসি কিভাবে আমরা আমাদের রাইটিং স্কিলটাকে ইমপ্রুভমেন্ট করব। আমরা যারা বেঙ্গলি মিডিয়ামের ছাত্র তারা জানি যে আমরা কোনো কিছু ভাবার আগে সেটাকে আগে বাংলা থেকে বাংলায় ভাবি, তারপর ওটাকে কি করি, ইংলিশে ট্রান্সলেশন করি। তাই আমাদের রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট করার জন্য অবশ্যই দরকার ট্রান্সলেশন। তাহলে চলো যাই আমরা আগে কিভাবে ট্রান্সলেশন শিখতে হয়, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ, সেটা দেখে নিই। পয়েন্টস টু বি রিমেম্বার্ড হোয়াইল ট্রান্সলেট। যখন আমরা ট্রান্সলেশন করব তখন এই পয়েন্টগুলিকে মনে রাখার চেষ্টা করব। ফার্স্ট, রিড দ্য গিভেন প্যারাগ্রাফ অর প্যাসেজ ভেরি কেয়ারফুলি। প্রথমেই প্রদত্ত অনুচ্ছেদ বা অধ্যায়টিকে ভালো করে পড়ে নেব। অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য সেন্ট্রাল আইডিয়া, এবং ওই প্রদত্ত অধ্যায়টি বা অনুচ্ছেদটির মূল অর্থ খোঁজার চেষ্টা করব। নাম্বার 2, কনস্ট্রাক্ট দ্য সেন্টেন্স ওয়ান বাই ওয়ান। আমরা বাক্য গঠন করব এক এক করে, ফলোয়িং দ্য গ্রামাটিক্যাল রুলস, ব্যাকরণ বিধি মেনে। নাম্বার 3, ডোন্ট ট্রান্সলেট এভরিথিং ওয়ার্ড ফর ওয়ার্ড। আমরা ট্রান্সলেশন করব না বাংলা শব্দকে হুবহুব তার ইংরাজি প্রতিশব্দ দিয়ে। রেদার ট্রাই টু মেনটেন দ্য নেচার অফ বোথ ল্যাঙ্গুয়েজ। পরন্তু দুটো ভাষার মধ্যে যে সাযুজ্য রয়েছে সেই সাযুজ্যটাকে বজায় রাখার চেষ্টা করব। ল্যাঙ্গুয়েজ শুড বি সিম্পল, ক্লিয়ার অ্যান্ড লুসিড। ভাষা হবে সহজ, সরল এবং বোধগম্য। এই 4টি পয়েন্ট ডিসকাশন করতে হলে বা মাথায় রাখতে হলে আমরা দেখেছি 1 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু যত সমস্যা এবং ট্রান্সলেশনের যদি ভুল হয় তাহলে এই দুটো পয়েন্টের উপরে আমাদের এই দুটো পয়েন্টকে মনে রাখতে হবে। কনস্ট্রাক্ট অর্থাৎ সেন্টেন্স কনস্ট্রাকশন করব কি মেনে না, গ্রামাটিক্যাল রুলস। নাম্বার 3 নম্বর পয়েন্টে মেনটেন দ্য নেচার অফ বোথ ল্যাঙ্গুয়েজ। এই দুটো ভাষার মধ্যে যে সাযুজ্য মানে অর্থের যে সাযুজ্য রয়েছে সেটাকে বজায় রাখার চেষ্টা করব। আমরা বাক্য যে কনস্ট্রাকশন করি তার নিয়মটা কি আমরা জানি যে ক ক্রি ক অর্থাৎ কর্তা ক্রিয়া কর্ম। বাক্য সাজানোর এটাই ধর্ম। অর্থাৎ যখন আমরা কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করব তাহলে প্রথমে আমরা বাক্যে রাখবো কর্তা, তারপর রাখবো ক্রিয়া, তারপরে রাখবো কর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু যখন বাক্যে এই কর্তা ক্রিয়া কর্ম বাদ দিয়েও অন্যান্য শব্দ থাকে তখন এটাকেই আমরা আরেকটু এক্সপ্যান্ড করে নিই ভোকরুলে, SVOCO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা আবার একটা নতুন পেয়ে গেলাম কমপ্লিমেন্ট আদার্স মানে অন্যান্য অংশ। এবার প্রশ্ন হলো এই অন্যান্য অংশ কে থাকে?
একটু যদি আমরা ক্ল্যারিফাই করি যে সাবজেক্ট কে হয় নাউন, প্রোনাউন অথবা নাউন প্রোনাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড, ভার্ব অক্সিলারি ভার্ব মেন ভার্ব হতে পারে, অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট হতে পারে। এই কমপ্লিমেন্ট কি আদার্স কি, তার মানে কমপ্লিমেন্ট এবং আদার্স অংশ কে হতে পারে, কমপ্লিমেন্ট বা আদার্স অংশ নাউন, নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড। আদার্স অংশ কে কে হতে পারে, তার মানে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, ইন্টারজেকশন হতে পারবে এবং ভার্বালও হতে পারে। আমরা যখন ট্রান্সলেশন করব দেখব এক একটি বাক্য অনেক বড় এবং আদার্স অংশে অনেক শব্দ থাকে, তাহলে কোনটাকে আগে বসাবো কোনটাকে পরে বসাবো, তার জন্য আমরা আরেকটা রুলকে ফলো করব, SAVO1 O2 D1 D2 M1 M2 PTR। এতে হলো সেন্টেন্স কনস্ট্রাকশন। এবার গ্রামাটিক্যাল রুলস কি না, আমরা জানি নাউন প্রোনাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডের ডিফারেন্ট নাম্বার হয়, ডিফারেন্ট পার্সেন্ট হয়। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট যদি একের বেশি হয় তাকে কিভাবে ব্যবহার করব, যেমন একটা রুল আছে 2, 3, 1 রুলস। আচ্ছা, এই যে অবজেক্ট বললাম, এখানে অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট হয়, ইনডিরেক্ট অবজেক্ট হয়। ডিরেক্ট অবজেক্ট কোথায় বসবে, ইনডিরেক্ট অবজেক্ট কোথায় বসবে, কমপ্লিমেন্ট কি, এ সমস্ত কিছু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবার 3 নম্বর পয়েন্টটাকে একটা ছোট্ট উদাহরণ সহকারে আমরা আলোচনা করি। খেলা রাখিয়া জানালার দিকে ছুটে গেল। আচ্ছা, এই যে আমরা ওয়ার্ড দেখলাম, এটা যদি ট্রান্সলেশন করি রাখিয়া, তাহলে রাখিয়া বাংলা শব্দ, তার ইংরেজি প্রতিশব্দ কি বলি, পুট। কিন্তু যদি আমরা এই বাক্যটির মর্মার্থ বুঝি, তাহলে সে খেলা থামালো জানলার দিকে ছুটে গেল, অর্থাৎ খেলা থামিয়ে জানলার দিকে ছুটে গেল। তাহলে এখানে রাখিয়ার যে ইংরেজি প্রতিশব্দ হবে হয় স্টপ, নাহলে আমরা কি করব, গিভ আপ। তাহলে আমাদের এইটার ট্রান্সলেশন কি হবে, খেলা রাখিয়া, তাহলে গিভিং আপ হিজ গেমস হি রাস্ট টু দ্য উইন্ডো। 3 নম্বর পয়েন্টটিকে এইটি বলতে চাচ্ছে। আমরা পরবর্তী ভিডিওয়ে এই 2 নম্বর এবং 3 নম্বর রুলসটাকে আরও বিস্তারিত আলোচনা করব এবং আশা করি নেক্সট ভিডিও সহজে বোধগম্য হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।